হোটেলের বিশাল হলঘরে তখন আভিজাত্যের লড়াই চলছে। একদিকে সাদা ইউনিফর্ম পরা আকাশ, যার কপালে ক্লান্তির ঘাম আর হাতে একটি সাধারণ খাবারের ট্রে, যেটি তার কাছে কেবল একটি পাত্র নয়, বরং তার পরিবারের বেঁচে থাকার একমাত্র স্বপ্ন। অন্যদিকে সেই হলেরই এক কোণে মখমলের সোফায় বসেছিলেন অনন্যা সিংহানিয়া, হাতে দামি কাচের গ্লাস আর পরনে রাজকীয় পোশাক, যার প্রতিটি ভাঁজে মিশেছিল বংশমর্যাদার আভিজাত্য। এই হোটেলের বিশাল সাম্রাজ্য, যার পরিবারের ইশারায় চলে, সেই অনন্যার চোখের সামনেই আজ আকাশের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছিল। এক নগণ্য শ্রমিক আর এক অসীম ক্ষমতাবান মালকিনের ভাগ্যের চাকা সেই রাতেই এক নাটকীয় মোড় নিতে চলেছিল। আভিজাত্যের দম্ভ আর এক সাধারণ শ্রমিকের আত্মসম্মানের লড়াইয়ে সেই রাতে জয়ী হয়েছিল নিঃস্বার্থ মনুষ্যত্ব, যা উপস্থিত প্রত্যেকের হৃদয়ে এক অমোঘ দাগ কেটে গিয়েছিল। সেই রাতে মুম্বাইয়ের উপকূণ্ঠে অবস্থিত রয়্যাল হেরিটেজ হোটেলটি আলোর বন্যায় স্নান করছিল। শহরের অনেক বড় বড় শিল্পপতি, চলচ্চিত্র জগতের কিছু সুপরিচিত মুখ এবং বহু সম্পদশালী অতিথি সেখানে একটি বিশেষ ব্যবসায়িক সম্মেলনের জন্য সমবেত হয়েছিলেন। হোটেলের সুপরিসর হলঘরটি সুরের মূর্ছনা, কলহাস্য আর আলাপচারিতার শব্দে কানায় কানায় পূর্ণ ছিল। প্রতিটি টেবিলে বিজাতীয় উপাদেয় খাবারের সুবাস ছড়িয়ে পড়ছিল এবং উজ্জ্বল আলোকসজ্জার মাঝখানে হোটেলের কর্মীরা বিরামহীনভাবে অভ্যাগতদের সেবায় নিয়োজিত ছিলেন। সেই সকল কর্মীদের ভিড়ে মাঝে আকাশ নামে এক অত্যন্ত সাধারণ যুবকও উপস্থিত ছিল। ধবধবে সাদা শর্ট আর কালো প্যান্ট পরিহিত অবস্থায় হাতে খাবারের ট্রে নিয়ে সে এক টেবিল থেকে অন্য টেবিলে যাতায়াত করছিল। তার অবয়বে ক্লান্তির রেখা স্পষ্টভাবে ফুটে উঠেছিল, কিন্তু তবুও সে প্রত্যেক অতিথির সামনে বিনীতভাবে মৃদু হাসছিল, কারণ তার কাছে এটি স্রেফ একটি জীবিকা ছিল না, বরং তার পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। আকাশ গত ৩ বছর যাবৎ এই হোটেলেই পরিবেশকের কাজ করে আসছিল। মুম্বাইয়ের একটি ঘিঞ্জি বস্তি এলাকায় তার জীবন সীমাবদ্ধ ছিল। তার পিতা বহু বছর পূর্বে পরলোক গমন করেছেন এবং তারপর থেকে সংসারের যাবতীয় দায়ভার তার কাঁধের ওপর এসে বর্তেছে। তার মা দীর্ঘকাল ধরে অসুস্থ থাকেন এবং তার ছোট বোন এখন বিদ্যালয়ে পড়াশোনা করে। আকাশের সামান্য উপার্জনেই ঘরের মাসিক ভাড়া মেটানো হয়, অসুস্থ মায়ের পথ্য কেনা হয় এবং তার বোনের বিদ্যালয়ের বেতন পরিশোধ করা হয়। তাই সে প্রতিদিন খুব ভোরে শয্যা ত্যাগ করে লোকাল ট্রেনে চড়ে হোটেলে পৌঁছাত এবং গভীর রজনী অবধি হাড় ভাঙা খাটুনি করত। বহু সময় শরীরের অবসাদ এতটাই বেড়ে যেত যে দু পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হতো, কিন্তু সে কখনো অনুযোগ করত না। তার সর্বদা তার মায়ের দেওয়া সেই উপদেশটি মনে পড়ত যে মানুষের প্রকৃত পরিচয় তার অন্তঃকরণ এবং তার আচরণের মাধ্যমে প্রকাশিত হয়, অর্থবিত্ত দিয়ে নয়। সেই রজনীতেও আকাশ সেই একই নিষ্ঠার সাথে স্বীয় দায়িত্ব পালন করছিল। হোটেলের মধ্যস্থলে একটি সুবৃহৎ গোলাকার টেবিল সজ্জিত ছিল, যেখানে ৪-৫ জন অতি প্রভাবশালী ব্যবসায়ী উপবিষ্ট ছিলেন। তাদের সম্মুখে বহুমূল্য পানীয় এবং বিদেশি খাদ্য সামগ্রীর পাত্র সাজানো ছিল। তাদের বাক্যালাপ থেকে অনায়াসেই অনুধাবন করা যাচ্ছিল যে তারা শহরের অত্যন্ত প্রতিপত্তিশালী ব্যক্তিত্ব। আকাশ অত্যন্ত সতর্কতার সাথে স্যুপের ট্রে নিয়ে সেই টেবিলের সন্নিকটে উপস্থিত হল। সে অবনত হয়ে বিনীত স্বরে জিজ্ঞাসা করল যে সে স্যুপ পরিবেশন করবে কিনা। টেবিলে আসীন এক ব্যক্তি তার দিকে দৃষ্টিপাত না করেই সামান্য মস্তক সঞ্চালন করলেন। আকাশ অতি সাবধানে স্যুপ ঢালতে আরম্ভ করল। সে আপ্রাণ চেষ্টা করছিল যেন প্রতিটি কাজ নিখুঁতভাবে সম্পন্ন হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন দিক দিয়ে অতিক্রম করার সময় অন্য এক কর্মীর সাথে তার সামান্য সংঘাত ঘটে এবং তার হাতটি কিঞ্চিত বিচলিত হয়ে যায়। ফলে স্যুপের কয়েক ফোঁটা সরাসরি সামনে উপবিষ্ট সেই ব্যক্তির দামি স্যুটের ওপর পতিত হল। এটি অত্যন্ত তুচ্ছ একটি বিচ্যুতি ছিল, কিন্তু সেই ব্যক্তির নিকট এটি যেন এক ঘোরতর অপমান রূপে গণ্য হল। সে তৎক্ষণাৎ ক্রোধান্বিত হয়ে স্বীয় আসন ত্যাগ করে দণ্ডায়মান হলেন এবং উচ্চ কণ্ঠে আকাশকে তিরস্কার করতে লাগলেন।
তার কণ্ঠস্বর এতটাই প্রবল ছিল যে পার্শ্ববর্তী টেবিলে উপবিষ্ট বহু মানুষ সেই দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতে শুরু করল। আকাশ প্রচণ্ড ভীত হয়ে পড়ল এবং সাথে সাথে করজোরে মার্জনা প্রার্থনা করতে লাগল। সে কাপড়ের ন্যাপকিন দিয়ে স্যুটটি পরিষ্কার করার চেষ্টা করল, কিন্তু লোকটির রোষ প্রশমিত হওয়ার পরিবর্তে উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। সে চরম বিরক্তির সাথে আকাশের হাত থেকে ট্রেটি সজোরে ঝটকা দিয়ে ফেলে দিল। ট্রেটি ভূমিতলে আছড়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং কাঁচের ভগ্নাংশগুলো সর্বত্র ছড়িয়ে পড়ল। সহসা সম্পূর্ণ হলঘরে এক শ্মশানতুল্য নিস্তব্ধতা বিরাজ করল। আকাশ নতজানু হয়ে কাঁচের সেই ভাঙা টুকরোগুলো একত্রিত করতে লাগল। ঠিক সেই সময় একটি ধারালো টুকরো তার অঙ্গুলিতে বিঁধে গেল এবং সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত নির্গত হতে লাগল। কিন্তু সেই যন্ত্রণার প্রতি সে ভ্রুক্ষেপও করল না। সে কেবল দ্রুত গতিতে মেঝেটি পরিচ্ছন্ন করার চেষ্টা করছিল, কারণ তার মনে প্রবল আশঙ্কা ছিল যে পাছে তার কর্মসংস্থানটি হারিয়ে যায়। সামনে দণ্ডায়মান সেই ব্যক্তিটি তখনও প্রচণ্ড রাগে তাকে লাঞ্ছিত করে যাচ্ছিলেন। তার ব্যবহৃত শব্দগুলো এতটাই কর্কশ ছিল যে আশেপাশে উপস্থিত অনেকেরই অত্যন্ত অস্বস্তি বোধ হতে লাগল। কিন্তু তবুও কারোরই সেই পরিস্থিতির মাঝে কথা বলার ধৃষ্টতা হল না। সেই ব্যক্তির প্রভাব প্রতিপত্তি এবং সামাজিক মর্যাদা এতটাই উঁচুতে ছিল যে উপস্থিত সাধারণ মানুষ নীরব থাকাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছিল। কিয়ৎক্ষণ পরেই হোটেলের প্রধান ব্যবস্থাপক মিস্টার খান সেখানে উপস্থিত হলেন। তিনি বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলেন এবং অন্য কোনো বিচার না করেই সর্বপ্রথম আকাশকেই তিরস্কার করতে আরম্ভ করলেন, কারণ তার নিকট একজন সম্মানিত গ্রাহককে অসন্তুষ্ট করা ছিল সর্বাপেক্ষা গুরুতর অপরাধ। আকাশ অবনত মস্তকে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের সাফাই গাইতে চেয়েছিল, কিন্তু তার কথাগুলো কণ্ঠনালীতেই রুদ্ধ হয়ে আসছিল। তার অসুস্থ মায়ের মুখচ্ছবি তার মানসপটে ভেসে উঠতে লাগল এবং তার ছোট বোনের স্কুলের বেতনের কথা মনে পড়ে গেল, যা আগামী সপ্তাহেই পরিশোধ করতে হবে। তার মনে হচ্ছিল আজ যদি এই কর্মসংস্থানটি চ্যুত হয় তবে তার পরিবারের সকল প্রত্যাশা ধুলোয় মিশে যাবে। ঠিক সেই লগ্নে হোটেলের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে অনন্যা সরাসরি হলের মধ্যভাগে অগ্রসর হতে লাগলেন। তার চলন বলনে এক দৃঢ় আত্মবিশ্বাস পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু তার মুখাবয়বে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। যখনই তার দৃষ্টি সেই নির্দিষ্ট স্থানে নিবদ্ধ হল যেখানে আকাশ দণ্ডায়মান ছিল, সে মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তার সম্মুখে এমন এক করুণ দৃশ্য বিদ্যমান ছিল যেখানে এক নিঃস্ব পরিবেশক মস্তক অবনত করে দাঁড়িয়ে আছে এবং এক বিত্তশালী ব্যক্তি তাকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করছেন। মেঝেতে কাঁচের চূর্ণবিচূর্ণ টুকরো ইতস্তত ছড়িয়ে আছে এবং আশেপাশে দণ্ডায়মান ব্যক্তিবর্গ নির্বাক হয়ে এই দৃশ্য অবলোকন করছে। অনন্যা কিছুক্ষণ সেই দৃশ্যপটটি অত্যন্ত অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করল। তার বদনমণ্ডলের অভিব্যক্তি ক্রমশ পরিবর্তিত হতে শুরু করল, যেন তার অন্তরের সুপ্ত বিবেক জাগ্রত হচ্ছে। অতঃপর সে কোনো বাক্য ব্যয় না করে সেই দিকেই ধাবিত হল যেখানে আকাশ স্থির হয়ে দাঁড়িয়েছিল। মেঝের ওপর পতিত ভাঙা কাঁচের কণাগুলো তখনও দীপ্তি পাচ্ছিল এবং সামনে দণ্ডায়মান সেই ধনাঢ্য ব্যক্তি তখনও ক্রোধে অগ্নিশর্মা হয়েছিলেন। আকাশ নিজের হাতের রক্তক্ষরণের পরোয়া না করে দ্রুত মেঝেটি পরিচ্ছন্ন করে দিয়েছিল, কিন্তু তার অবয়বে যে অপমানের গ্লানি ফুটে উঠেছিল তা সুস্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এই অন্তর্বর্তী সময়ে অনন্যা ধীর পদে সেই টেবিলের নিকটবর্তী হল যেখানে এই অনভিপ্রেত ঘটনাটি ঘটেছিল। তার গতির মধ্যে কোনো চাঞ্চল্য ছিল না, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে এক অমোঘ আত্মবিশ্বাস মিশেছিল। সে কিয়ৎকাল সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করল। সামনে দণ্ডায়মান সেই ব্যক্তিটি তখনও মিস্টার খানের সাথে উচ্চস্বরে বাদানুবাদে লিপ্ত ছিলেন এবং ক্রমাগত দাবি জানাচ্ছিলেন যে এই অযোগ্য ওয়েটারকে এই মুহূর্তেই কর্মচ্যুত করা উচিত। ম্যানেজার বারবার তাকে শান্ত করার বৃথা চেষ্টা করছিলেন, কারণ তিনি জানতেন যে হোটেলের এত বড় একজন মক্কেলকে রুষ্ট করা তার নিজের কেরিয়ারের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। অনন্যা পুনরায় আকাশের দিকে দৃষ্টিপাত করল। আকাশের দুই নয়ন অশ্রুসিক্ত ছিল, কিন্তু তবুও সে নিজেকে সংবরণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। হয়তো সে মনে মনে বুঝে গিয়েছিল যে এই আভিজাত্যের লড়াইয়ে তার সামান্য ত্রুটি তার জন্য চরম দণ্ড হয়ে দেখা দেবে। অনন্যা কয়েক কদম সম্মুখমানে অগ্রসর হল এবং অত্যন্ত শান্ত কণ্ঠে ম্যানেজারকে প্রশ্ন করল যে প্রকৃতার্থে এখানে ঠিক কী ঘটেছে। তার কণ্ঠস্বরে কোনো উত্তাপ ছিল না,
কিন্তু এমন এক গভীর গাম্ভীর্য ছিল যে আশেপাশে দণ্ডায়মান মানুষগুলো উৎসুক হয়ে তার কথা শ্রবণ করতে লাগল। মিস্টার খান প্রথমে কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেও পরক্ষণেই অত্যন্ত দ্রুততার সাথে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করলেন যে এই কর্মীর অসাবধানতাবশত ভুল হয়ে গেছে এবং অতিথির দামি পোশাকে স্যুপ পড়ে গেছে। তিনি আরও বিনীতভাবে জানালেন যে তিনি স্বয়ং এই অপ্রীতিকর ঘটনার জন্যে মার্জনা ভিক্ষা করছেন এবং গ্রাহককে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই দোষী কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ম্যানেজারের এই উক্তি শ্রবণ করার সাথে সাথে সামনে দণ্ডায়মান সেই ব্যক্তিটি আরও উচ্চগ্রামে গর্জন করে বললেন যে এই জাতীয় অপদার্থ কর্মীদের শিক্ষা দেওয়া একান্ত প্রয়োজন, নচেত এরা নিজেদের সীমা অতিক্রম করতে শুরু করে। অনন্যা কিছুক্ষণের জন্য নীরবতা অবলম্বন করল। তার মুখে কোনো রোষের বহিঃপ্রকাশ ছিল না, কিন্তু তার চোখের তারায় এক গভীর গাম্ভীর্য ভাব পরিলক্ষিত হচ্ছিল। সে অত্যন্ত ধীরে প্রশ্ন করল যে উপস্থিত কেউ কি প্রত্যক্ষ করেছেন যে এই ত্রুটিটি কি উদ্দেশ্যপ্রণোদিত ছিল নাকি নিছক একটি দুর্ঘটনা। ম্যানেজার এই প্রশ্নের কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে অপারগ হলেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ জনসমষ্টির মধ্যে থেকেও কেউ কোনো মন্তব্য করল না, কারণ অধিকাংশ লোকই স্রেফ তামাশা উপভোগ করছিল। ঠিক তখনই অনন্যার দৃষ্টি পুনরায় আকাশের রক্তাক্ত হাতের ওপর নিবদ্ধ হল। তার আঙুল থেকে তখনও মৃদু রক্তক্ষরণ হচ্ছিল। সম্ভবত কাঁচের টুকরোটি অত্যন্ত গভীরভাবে প্রবেশ করেছিল। অনন্যা কালক্ষেপণ না করে হোটেলের এক কর্মীকে ইশারা করে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বা ফার্স্ট এড বক্স নিয়ে আসতে নির্দেশ দিল। এই অভাবনীয় আচরণ দেখে সেখানে উপস্থিত অনেকেই কিছুটা বিস্মিত হলেন, কারণ এখন পর্যন্ত কেউ সেই ছোট ক্ষতের দিকে ভ্রূক্ষেপ করার প্রয়োজন মনে করেনি। আকাশ নিজেও বুঝে উঠতে পারছিল না যে তার সাথে ঠিক কী ঘটছে। সে অত্যন্ত বিচলিত হয়ে দাঁড়িয়েছিল এবং বারবার এটাই বলছিল যে সে সম্পূর্ণ সুস্থ আছে। কিন্তু অনন্যা তার কোনো ওজর আপত্তি না শুনেই স্বহস্তে তার আগুলে ব্যান্ডেজ বেঁধে দিল। এই সম্পূর্ণ সময়কাল জুড়ে সেই ব্যক্তিটি যে পূর্ব থেকেই ক্রোধান্বিত ছিল, এই দৃশ্য দেখে আরও বেশি অসহিষ্ণু হয়ে পড়ল। সে অবজ্ঞার স্বরে উচ্চারণ করল যে সামান্য একজন শ্রমিকের জন্য এত উদ্বেগের কোনো অবকাশ নেই এবং হোটেল কর্তৃপক্ষ যদি নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে চায় তবে একে তৎক্ষণাৎ বিদায় করা সমীচীন। অনন্যা জীবনের প্রথমবারের মতো তার দিকে সোজাসুজি স্থির দৃষ্টিতে তাকাল। তার নয়নযুগলে কোনো ভয়ের লেশমাত্র ছিল না। সে অত্যন্ত প্রশান্ত কণ্ঠে বলল যে কারও অনিচ্ছাকৃত ত্রুটির জন্য তাকে ভর্ৎসনা করা এক বিষয়, কিন্তু সর্বসমক্ষে তার আত্মসম্মান ধুলোয় লুটিয়ে দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই বক্তব্য শ্রবণ করে উপস্থিত কিছু মানুষ নীরবে মাথা নাড়তে লাগল, যেন তাদের বিবেকও এই সত্যটি স্বীকার করে নিচ্ছিল। সেই ব্যক্তিটি এখন কিছুটা অপ্রস্তুত বোধ করতে লাগল। সে সম্ভবত কল্পনাও করেনি যে কেউ এইভাবে তার চোখের দিকে তাকিয়ে প্রতিবাদের সুর তুলবে। সে পুনরায় নিজের উচ্চপদস্থ মর্যাদার দোহাই দিয়ে বলল যে সেই হোটেলের বহু পুরনো এবং অতি গুরুত্বপূর্ণ একজন গ্রাহক এবং তার পক্ষে এই ধরনের ধৃষ্টতা সহ্য করা অসম্ভব। অনন্যা অত্যন্ত ধৈর্য সহকারে তার কথাগুলো শুনল, কিন্তু তার মুখমণ্ডলে কোনো ভীতির সঞ্চার হল না। অতঃপর সে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করল যে একজন গ্রাহক হওয়া কাউকে এই লাইসেন্স বা অধিকার প্রদান করে না যে সে অন্য একজন মেহনতি মানুষের সম্মান হরণ করবে। হোটেলের জৌলুস এবং গরিমা কেবল সেই সব ব্যক্তিদের দ্বারা নির্মিত হয় না যারা এখানে রাশি রাশি অর্থ ব্যয় করে, বরং সেই সব সাধারণ মানুষদের ঘামে নির্মিত হয় যারা দিন রাত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটিকে সচল রাখে। এই সত্য কথাগুলো শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকে নিঃশব্দে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। কিছুক্ষণ পূর্ব পর্যন্ত যে মানুষগুলো কেবল নির্বাক দর্শক হয়ে এই ট্র্যাজেডি উপভোগ করছিল, এখন তাদের অবয়বেও এক ধরনের অপরাধ বোধ এবং গাম্ভীর্য ফুটে উঠল। সম্ভবত তারা মনে মনে অনুধাবন করছিল যে এতক্ষণ ধরে তারা একটি অন্যায্য আচরণ দেখেও নীরব থাকাকেই শ্রেয় মনে করছিল। আকাশ তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে কয়েক কদম পেছনে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করছিল। সে কিছুতেই উপলব্ধি করতে পারছিল না যে আদতে এই রহস্যময়ী যুবতী কে এবং কেনই বা সে একজন নগণ্য পরিবেশকের জন্য এত কিছু করছে। সে কেবল পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে সব কিছু প্রত্যক্ষ করছিল। ঠিক সেই মুহূর্তে হোটেলের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা অত্যন্ত দ্রুত পদে সেই দিকে অগ্রসর হতে দেখা গেল। তারা সোজা অনন্যার সম্মুখে উপস্থিত হলেন এবং অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে তাকে কুর্নিশ করলেন। এই অভাবনীয় দৃশ্য দেখে সেখানে উপস্থিত জনতা বিস্ময়ে হতবাক হয়ে গেল।
যে মেয়েটিকে তারা এতক্ষণ একজন সাধারণ পর্যটক বা অতিথি মনে করছিল, হোটেলের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের এই ধরনের আচরণ সম্পূর্ণ ভিন্ন এক রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হোটেলের ম্যানেজারের বদনমণ্ডলের ভাবও সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। যেন তার মস্তিষ্কে হঠাৎ ঝিলিক দিয়ে উঠল যে সামনে দণ্ডায়মান এই মহীয়সী নারী কোনো সাধারণ সত্তা নন। এখন তার সম্মুখে মিস্টার খানও অত্যন্ত সংকুচিত হয়ে এবং কুণ্ঠিত চিত্তে দাঁড়িয়ে রইলেন। তিনি কিঞ্চিত মস্তক অবনত করে অত্যন্ত বিনয় সহকারে বললেন যে যদি তিনি পূর্বেই অবগত হতেন যে স্বয়ং সিংঘানিয়া ম্যাম এসেছেন, তবে তিনি নিজে সিংহদ্বারে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জ্ঞাপন করতেন। এই অবিশ্বাস্য খবরটি শোনার সাথে সাথে আশেপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার মধ্যে এক প্রবল গুঞ্জনের সৃষ্টি হল। কিছু মানুষ নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল যে প্রকৃতপক্ষে এই মেয়েটি আসলে কে। সামনে দণ্ডায়মান সেই দাম্ভিক ব্যক্তিটি, যে এই মুহূর্ত পর্যন্ত আকাশের উপর তার সমস্ত রোষ উগড়ে দিচ্ছিল, এখন অনেকটা স্তব্ধ হয়ে গেল। তার অভিব্যক্তিতেও এখন এক ধরনের চরম অস্থিরতা ও বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছিল। অনন্যা অত্যন্ত স্বাভাবিক ও ধীরস্থিরভাবে ম্যানেজারের বক্তব্য শ্রবণ করল এবং অতঃপর অত্যন্ত গম্ভীর স্বরে প্রশ্ন করল যে এই বিলাসবহুল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সম্মানের কি কোনো মূল্য নির্ধারিত নেই। তার এই প্রশ্নে কোনো উচ্চকণ্ঠ ছিল না, কিন্তু এমন এক নৈতিক ভার ছিল যে ম্যানেজার তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে ব্যর্থ হলেন। তিনি কয়েক মুহূর্ত নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকার পর অত্যন্ত মৃদুমন্দ স্বরে বললেন যে তার উদ্দেশ্য মোটেই মন্দ ছিল না, কিন্তু একজন প্রভাবশালী গ্রাহকের বিরাগভাজন হওয়া থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করাও তার পেশাগত দায়িত্ব। অনন্যা তার কথাটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনল এবং অতঃপর অত্যন্ত ধীরে উচ্চারণ করল যে গ্রাহকের সন্তুষ্টি অবশ্যই কাম্য, কিন্তু একজন রক্তমাংসের মানুষের সম্মান তার চেয়েও শতগুণ অধিক গুরুত্বপূর্ণ। তার প্রতিটি শব্দের মাঝে এমন এক সারল্য ছিল যা সেখানে উপস্থিত থাকা প্রতিটি মানুষের বিবেককে নাড়িয়ে দিতে লাগল। আকাশ তখনও বিস্ময় বিমূঢ় হয়ে একপাশে দাঁড়িয়ে এসব প্রত্যক্ষ করছিল, কিন্তু তার হৃৎকম্পন এখন দ্রুততর হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের এই মুহূর্তটি কোনো এক অনিশ্চিত পরিণতির দিকে ধাবিত হচ্ছে। সে এখনও অবগত ছিল না যে সামনে দণ্ডায়মান এই যুবতী আসলে কে, কিন্তু তার আচরণে যে সম্মান এবং সমবেদনা প্রকাশ পেয়েছে তা তার জীবনের এক নতুন অভিজ্ঞতা। আর সম্ভবত এই কারণেই সেই রাতে রয়্যাল হেরিটেজ হোটেলে উপস্থিত থাকা বহু মানুষ প্রথমবারের মতো এই সত্যটি উপলব্ধি করতে পারলেন যে কোনো মানুষের প্রকৃত পরিচয় তার পরিহিত পরিচ্ছদ কিংবা ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার্য নয়, বরং তার সামাজিক ব্যবহার এবং মানবিকতা দিয়েই তা নির্ণীত হয়। হলঘরের পারিপার্শ্বিকতা এখন আর পূর্বের মতো নেই। কিঞ্চিৎকাল পূর্বে যেখানে কেবল একজন হতদরিদ্র পরিবেশকের ত্রুটির উপহাস করছিল, সেখানে এখন সকলের সন্ধানী দৃষ্টি অনন্যা এবং আকাশের উপর স্থির হয়ে আছে। সামনে দণ্ডায়মান সেই ক্রোধান্বিত ব্যক্তিটিকেও এখন আর তেমন উদ্ধত মনে হচ্ছিল না, যেমনটি কয়েক মিনিট পূর্বে মনে হচ্ছিল। সম্ভবত সেও অন্তরে উপলব্ধি করছিল যে বিষয়টি এখন আর কেবল তার ব্যক্তিগত রাগের চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ নেই। অনন্যা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে সেই একই প্রশান্তি বিদ্যমান ছিল, কিন্তু তার গভীর দৃষ্টিতে এক অন্তর্নিহিত প্রজ্ঞা ফুটে উঠছিল। সে অত্যন্ত ধীরে হলের চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করল, যেন সে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মনের গহীন পড়তে চাইছে। উপস্থিত বহু মানুষ এখন লজ্জায় তাদের দৃষ্টি অবনমিত করেছিল, যেন তাদের মনে হচ্ছিল যে কিঞ্চিত পূর্বে যা ঘটেছিল তা চরম অন্যায় ছিল। ঠিক সেই মুহূর্তে হোটেলের এক অতি প্রবীণ ও জ্যেষ্ঠ কর্মী শর্মাজি অত্যন্ত দ্রুতগতিতে সেখানে উপস্থিত হলেন এবং প্রগাঢ় শ্রদ্ধার সাথে অনন্যাকে বললেন যে হোটেলের প্রধান কর্ণধার অর্থাৎ মালিক ম্যামের আগমনের বার্তা পেয়েছেন এবং তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন। এই সংবাদটি শ্রবণের সাথে সাথে আশেপাশে দণ্ডায়মান জনতার মুখে বিস্ময়ের রেখা স্পষ্ট হয়ে উঠল। সামনে দণ্ডায়মান সেই দাম্ভিক ব্যক্তিটি, যে এতক্ষণ নিজেকে অজেয় মনে করছিল, এখন প্রচণ্ড অস্বস্তিতে পড়ল। আকাশ তখনও কিছুই বুঝতে পারছিল না। তার নিকট সেই মেয়েটি এখনও এক মহৎ অপরিচিতা বই কিছু নয়, কিন্তু তার অসামান্য ব্যবহারে যে সম্মানের ছোঁয়া ছিল তা আকাশের আত্মার গভীরে রেখাপাত করেছিল। হয়তো জীবনের প্রথমবারের মতো কেউ তার অন্তরের যন্ত্রণাকে এতটা পরম মমতায় প্রত্যক্ষ করেছিল। অনন্যা শর্মাজির কথা শুনে মৃদু মস্তক সঞ্চালন করল, কিন্তু সে স্বীয় স্থানেই অটল রইল। সে পুনরায় সেই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করল যে কিছুক্ষণ আগে আকাশকে সর্বসমক্ষে লাঞ্ছিত করেছিল।
সেই ব্যক্তির মুখে তখনও কিঞ্চিত বিরক্তি অবশিষ্ট ছিল, কিন্তু তাতে পূর্বের সেই দাম্ভিক আত্মবিশ্বাস আর পরিলক্ষিত হচ্ছিল না। অনন্যা অত্যন্ত স্থির কণ্ঠে বলল যে অনেক সময় মানুষ নিজের অগাধ সম্পদ এবং উচ্চ পদের মোহে এটা বিস্মৃত হয় যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিও ঠিক একই রকম একজন মানুষ, যার নিজস্ব আবেগ এবং আত্মসম্মান বোধ আছে। সে আরও যোগ করল যে সমাজে যদি কেবল টাকাকেই একমাত্র মাপকাঠি করা হয়, তবে পরিশ্রমী মেহনতি মানুষগুলো চিরকাল এভাবেই লাঞ্ছিত হতে বাধ্য থাকবে। তার এই ন্যায়নিষ্ঠ কথাগুলো শুনে উপস্থিত কিছু মানুষ নীরবে সমর্থন জ্ঞাপন করল। হয়তো তারাও নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধতা অনুভব করছিল। ঠিক সেই মুহূর্তে হোটেলের ম্যানেজার সম্মুখপানে অগ্রসর হলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়াস চালিয়ে বললেন যে তিনি এই অনভিপ্রেত অধ্যায়টি এখানেই সমাপ্ত করতে চান। তিনি বললেন যে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি ঘটে গেছে এবং এখন সকলের উচিত উৎসবের আমেজে ফিরে যাওয়া। কিন্তু অনন্যা তার কথাটি অত্যন্ত ধীর স্থিরভাবে শুনে বলল যে কিছু ক্ষত এত সহজে নিরাময় হয় না। সে বলল যে যদি কোনো মানুষকে সবার সামনে অপমানিত করা হয় এবং অতঃপর তুড়ি মেরে বলা হয় যে বিষয়টি মিটে গেছে, তবে এতে কেবল সত্যকে ধামাচাপা দেওয়া হয়, সমাধান করা হয় না। সম্পূর্ণ হলঘরে পুনরায় এক গম্ভীর নীরবতা ছেয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটি এখন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। হয়তো সে অন্তরে বুঝতে পারছিল যে তার অনিয়ন্ত্রিত রোষ তাকে এমন এক গর্তে ফেলে দিয়েছে যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসা অসম্ভব। অনন্যা অত্যন্ত ধীরে উচ্চারণ করল যে প্রকৃত শক্তি বৃত্তের আভিজাত্যে নয়, বরং এর চরিত্রে থাকে যে একজন মানুষ নিজের আচরণের মাধ্যমে অন্যকে কতটা সম্মান প্রদান করতে পারছে। সে অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করল যে যারা হাড়ভাঙা খাটুনি করে তারাই এই নগরীর প্রাণভোমরা। চাই তারা কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কর্পোরেট অফিসে বসুক অথবা কোনো অভিজাত হোটেলে খাবারের ট্রে হাতে পরিবেশন করুক। আকাশের নিকট এসব কথা শ্রবণ করা এক অলৌকিক স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে তার জীবনে অগণিত মানুষের ঔদ্ধত্য প্রত্যক্ষ করেছে, কিন্তু এভাবে কোনো উচ্চবিত্ত মানুষকে মানবতার পক্ষে কথা বলতে সে জীবনে প্রথমবার দেখল। হলে উপস্থিত অনেকেই এখন হৃদয় দিয়ে বুঝতে পারছিল যে অনন্যার কথাগুলোর পেছনে কেবল আবেগ নয়, বরং এক চিরন্তন সত্য বিদ্যমান, যা সাধারণ মানুষ প্রায়শই অবহেলা করে। কিঞ্চিৎকাল নীরব থাকার পর অনন্যা এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করল যা সেখানে উপস্থিত থাকা প্রতিটি সদস্যকে চমকে দিল। সে ম্যানেজারের চোখের দিকে তাকিয়ে ঘোষণা করল যে এই অপ্রীতিকর পরিস্থিতির বিচার তখনই সম্ভব হবে যখন সেই ব্যক্তিটি যে আকাশের আত্মসম্মান হরণ করেছে তার নিকট প্রকাশ্যে মার্জনা প্রার্থনা করবে। এই ঘোষণাটি শোনামাত্রই হলঘরে এক প্রবল গুঞ্জনের সৃষ্টি হল। উপস্থিত অনেকেরই মস্তকে প্রবেশ করছিল না যে কেউ একজন এমন প্রভাবশালী ও বিশাল প্রতিপত্তিশালী ব্যক্তিকে সবার সামনে ক্ষমা চাইতে বলতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি দীর্ঘক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে রইল। তার অবয়বে সেই দম্ভের রেশ এখন আর অবশিষ্ট ছিল না, যা কিছুক্ষণ পূর্ব পর্যন্ত বিদ্যমান ছিল। কিছু মানুষ একে অপরের কর্ণে ফিসফাস করতে লাগল, যেন তারা নিজেদের শ্রবণশক্তিকেই বিশ্বাস করতে পারছে না। সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি দীর্ঘক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে রইল। তার অবয়বে সেই দম্ভের রেশ এখন আর অবশিষ্ট ছিল না, যা কিছুক্ষণ পূর্ব পর্যন্ত বিদ্যমান ছিল। সে অনন্যা স্থির চোখের দিকে তাকাল এবং অতঃপর চারিপাশে উৎসুক জনতার দিকে একবার নজর বুলাল। হলের প্রায় প্রতিটি প্রাণ এখন তার প্রতিক্রিয়ার অপেক্ষায় তীর্থের কাকের মতো তাকিয়েছিল। তার জন্য এই দণ্ডটি ছিল অত্যন্ত মর্মান্তিক, কারণ কয়েক মিনিট পূর্বেই সে ছিল সেই বিচারক যে একজন গরিব পরিবেশককে তুচ্ছ জ্ঞান করছিল, এবং এখন সে নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। অনন্যা তখনও হিমালয়ের মতো অটল ও প্রশান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার চেহারায় কোনো আক্রোশ ছিল না। মনে হচ্ছিল সে স্রেফ একটি ভুল সংস্কারকে উপড়ে ফেলে ন্যায়ের প্রতিষ্ঠা করতে চাইছে। সে পুনরায় অত্যন্ত মৃদু স্বরে বলল যে নিজের ভুল স্বীকার করে নেওয়া কোনো মানুষকে ক্ষুদ্র করে না, বরং এটি প্রমাণ করে যে তার অন্তরে এখনও মনুষ্যত্ব অবশিষ্ট আছে। এই ধ্রুব সত্যটি শুনে হলের বহু মানুষ অত্যন্ত গম্ভীর হয়ে গেল। সম্ভবত তাদের সুপ্ত বিবেকও বলে উঠছিল যে আকাশ নামক ছেলেটির সাথে যা হয়েছে তা ঘোরতর অন্যায়। সামনে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির দৃষ্টি এখন আর আগের মতো তীক্ষ্ণ ছিল না। হয়তো তার অন্তরাত্মায় প্রথমবারের মতো এই উপলব্ধি হয়েছিল যে সে রাগের বশবর্তী হয়ে এমন এক জঘন্য আচরণ করেছে যা কাম্য ছিল না। অবশেষে সে অত্যন্ত ধীর গতিতে আকাশের পানে অগ্রসর হল। আকাশ তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পিছিয়ে দাঁড়িয়েছিল, এবং সে কোনোভাবেই অনুধাবন করতে পারছিল না যে তার এখন ঠিক কী করা উচিত। হলের প্রতিটি সদস্য নিঃশ্বাস রুদ্ধ করে এই অভাবনীয় দৃশ্য অবলোকন করছিল।
সেই ব্যক্তিটি আকাশের ঠিক সামনে এসে দাঁড়াল এবং কিঞ্চিৎকাল তার ম্লান মুখের দিকে তাকিয়ে রইল। অতঃপর সে অত্যন্ত নিম্ন স্বরে এবং রুদ্ধ কণ্ঠে বলল যে সে তার অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই শব্দগুলো খুব মৃদুস্বরে উচ্চারিত হলেও সম্পূর্ণ হলঘরের পিনপতন নিস্তব্ধতায় তা সকলের কর্ণকুহরে পৌঁছে গেল। সম্ভবত প্রথমবারের মতো সেই বিত্তবান লোকটি বুঝতে পারল যে তার কণ্ঠের তুন থেকে নির্গত শব্দগুলো অন্য এক মেহনতি মানুষকে কতটা রক্তাক্ত করেছে। আকাশ বুঝতেই পারছিল না যে এর উত্তরে তার ঠিক কী বলা উচিত। তার নয়নযুগল তখনও অশ্রুসিক্ত ছিল, কিন্তু তার অবয়বে এক অপার বিস্ময় ফুটে উঠল। সে তৎক্ষণাৎ মস্তক অবনত করে অত্যন্ত সংকুচিত হয়ে বলল যে এতে কোনো সমস্যা নেই। তার নিকট এই মুহূর্তটি এক অলৌকিক প্রাপ্তির মতো ছিল। কয়েক লগ্ন পূর্বেও যে ছেলেটি ভাবছিল তার চাকরিটি হয়তো চিরতরে শেষ হতে চলেছে, এখন সেই প্রভাবশালী ব্যক্তিটি তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। হলঘরে উপবিষ্টা বহু মানুষ যেন এক বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ কেউ মৃদুমন্দ করতালি দিয়ে এই নৈতিক জয়কে স্বাগত জানাল। অনন্যা এই সম্পূর্ণ ঘটনাপ্রবাহ অত্যন্ত প্রশান্ত চিত্তে অবলোকন করল। তার অধরে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো দর্প ছিল না। সেটি ছিল এক গভীর আত্মতৃপ্তির হাসি, ঠিক যেমনটি হয় যখন কোনো বিচ্যুত বিষয়ে পুনরায় স্বীয় কক্ষপথে ফিরে আসে। মিস্টার খানও এখন মানসিক চাপমুক্ত হয়ে অনেকটা স্বাভাবিক বোধ করছিলেন। তিনি তৎক্ষণাৎ আকাশকে বিশ্রাম গ্রহণের জন্য অনুমতি প্রদান করলেন এবং অন্য একজন পরিচারককে সেই টেবিলের দায়িত্ব অর্পণ করলেন। সম্ভবত তিনিও মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন যে এই ক্ষুদ্র ঘটনাটি হোটেলের সম্পূর্ণ আবহাওয়াকে চিরতরে পাল্টে দিয়েছে। আকাশ কয়েক ধাপ পিছিয়ে গেল। তার হৃৎস্পন্দন তখনও প্রখর ছিল, কিন্তু তার অন্তরাত্মায় এক অদ্ভুত হালকা ভাব অনুভূত হচ্ছিল। হয়তো সে তার জীবনে প্রথমবারের মতো চাক্ষুষ করল যে পৃথিবীর সকল বিত্তবানই পাষাণ হয় না এবং সকল ক্ষমতাশালী ব্যক্তি অহংকারী হয় না। ঠিক সেই লগ্নে হলঘরে উপস্থিত অনেকেই অনন্যার পরিচয় নিয়ে জল্পনা কল্পনা করতে আরম্ভ করল। ক্রমে ক্রমে অনেকেরই কর্ণগোচর হল যে সে কোনো সাধারণ নারী নয়। সে প্রকৃতপক্ষে সেই বিশাল সিংহানিয়া কর্পোরেট সাম্রাজ্যের উত্তরাধিকারিণী, যার অধীনে এই রয়্যাল হেরিটেজ হোটেল চেইনটি পরিচালিত হয়। এই হোটেলে তার পরিবারের দীর্ঘকালের বিনিয়োগ এবং একচ্ছত্র আধিপত্য বিদ্যমান। এই চরম সত্যটি শুনে উপস্থিত জনতা আরও বেশি বিস্ময়াভিভূত হয়ে পড়ল। কিছুক্ষণ পূর্বেও যে মেয়েটি একটি সাধারণ অতিথির বেশে ধীর স্থিরভাবে দাঁড়িয়েছিল, সেই প্রকৃতপক্ষে এই সাম্রাজ্যের অন্যতম সত্ত্বাধিকারী। কিন্তু আকাশ তখনই উচ্চবংশীয় পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তার নিকট সে কেবল একজন দেবতুল্য মানবী ছিল, যে তার ঘোরতর দুর্দিনে এবং চরম অপমানের লগ্নে তার জন্য ন্যায়ের মশাল জ্বালিয়েছিল। অনন্যা পুনরায় আকাশের দিকে করুণা ভরা দৃষ্টিতে তাকাল। তার নয়নে তখনও সেই অকৃত্রিম বিনম্রতা বিদ্যমান ছিল। সে অত্যন্ত ধীরস্থিরভাবে বলল যে সে যেন সর্বদা স্বীয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যায়, কারণ এই সমাজের প্রকৃত কারিগর হল তার মতো কঠোর পরিশ্রমী মানুষরা। আকাশ নির্বাক হয়ে কেবল মস্তক সঞ্চালন করল। সেই লগ্নে তার অন্তরে যে কৃতজ্ঞতার উদ্রেক হয়েছিল তা ভাষায় ব্যক্ত করা সাধ্যাতীত। তার মনে হল কোনো এক অদৃশ্য শক্তি যেন তার হৃত আত্মসম্মান তাকে পুনরায় ফিরিয়ে দিয়ে গেল। সেই রজনীতে রয়্যাল হেরিটেজ হোটেলে উপস্থিত থাকা বহু মানুষ এমন এক ঘটনার সাক্ষী হল যা হয়তো অনেকের নিকট স্রেফ একটি গল্প হয়ে থাকবে, কিন্তু আকাশের নিকট তা ছিল তার পুনর্জন্মের এক মুহূর্ত। আর সম্ভবত সেই রজনীতে অনেকেই প্রথমবারের মতো তাদের মর্মমূলেই সত্যটি প্রথিত করতে পারলেন যে কোনো মানুষের প্রকৃত গুরুত্ব তার হীরে জহরত কিংবা বিত্ত বৈভবে নয়, বরং তার সামাজিক সদাচরণ এবং হৃদয়ের কোমলতা দিয়েই নির্ধারিত হয়। হোটেলের সেই জমকালো হলঘরটি এখন পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে আসতে লাগল। কিছুক্ষণ পূর্বে যে প্রবল নিস্তব্ধতা এবং মানসিক চাপ বিরাজ করছিল তা এখন ধীরে ধীরে কর্পূরের মতো মিলিয়ে যাচ্ছিল। অভ্যাগতরা পুনরায় নিজ নিজ টেবিলে হাস্যলাপে মগ্ন হতে লাগল, কিন্তু তাদের প্রত্যেকের বদনমণ্ডলে সেই অভাবনীয় ঘটনার এক গভীর ছাপ থেকে গিয়েছিল। অনেকে নিচু স্বরে অনন্যার চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করছিল। সম্ভবত তারা বুঝেছিল যে তারা এমন এক মানবিক বিপ্লব প্রত্যক্ষ করেছে যা সাধারণত বিলাসিতার চাদরে ঢাকা এই ধরনের অনুষ্ঠানগুলোতে কদাচিৎ দেখা যায়। আকাশ তখনও এক কোণে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার রক্তাক্ত আঙুলে ব্যান্ডেজ জড়ানো ছিল এবং তার মনের অন্দরে তখনও এক অভাবনীয় তোলপাড় চলছিল।
কিছুক্ষণ পূর্বেও যে ঝড়ে তার জীবন তছনছ হবার উপক্রম হয়েছিল, এখন সেই আকাশই শান্ত হৃদয়ে এক অদ্ভুত বিজয় আস্বাদন করছিল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে দাপুটে সেই মানুষটি তার কাছে মার্জনা প্রার্থনা করেছে। অনন্যা কিঞ্চিৎকাল সেখানে অবস্থান করার পর ধীর কদমে আকাশের সন্নিকটে উপস্থিত হল। তার মুখে সেই একই সারল্য মাখা অমলিন হাসি বিদ্যমান ছিল। সে আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত কোমল স্বরে জিজ্ঞাসা করল যে সে এখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করছে কিনা। আকাশ মস্তক অবনত করে হ্যাঁ উত্তর দিল, কিন্তু তার কণ্ঠে তখনও এক অদৃশ্য জড়তা রয়ে গিয়েছিল। সম্ভবত সে কিছুতেই কুলিয়ে উঠতে পারছিল না যে এই মহীয়সী নারীর সাথে ঠিক কোন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অনন্যা কিঞ্চিৎকাল সেখানে অবস্থান করার পর ধীর কদমে আকাশের সন্নিকটে উপস্থিত হল। তার মুখে সেই একই সারল্য মাখা অমলিন হাসি বিদ্যমান ছিল। সে আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত কোমল স্বরে জিজ্ঞাসা করল যে সে এখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করছে কিনা। আকাশ মস্তক অবনত করে হ্যাঁ উত্তর দিল, কিন্তু তার কণ্ঠে তখনও এক অদৃশ্য জড়তা রয়ে গিয়েছিল। সম্ভবত সে কিছুতেই কুলিয়ে উঠতে পারছিল না যে এই মহীয়সী নারীর সাথে ঠিক কোন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অনন্যা তাকে আর কোনো বিব্রতকর প্রশ্নে ফেলল না। সে স্রেফ একটি অমূল্য কথা উচ্চারণ করল যে যারা মেহনত করে খায় তারা যেন কখনো নিজেকে তুচ্ছ না ভাবে। এই বিশাল কর্মযজ্ঞের চাকা ঘোরে মেহনতি মানুষের হাতেই। হোটেল, অফিস, কলকারখানা সবকিছু এই সাধারণ শ্রমিকদের ঘামেই টিকে থাকে। আকাশ নির্বাক শ্রোতা হয়ে তার কথাগুলো শ্রবণ করল। তার দুই নয়নে এখন কৃতজ্ঞতার অশ্রু টলমল করছিল। সম্ভবত তার নিকট এটি কেবল একটি সাহায্য ছিল না, বরং এটি ছিল তার পদদলিত আত্মসম্মানের পুনরুদ্ধার। কিয়ৎকাল পরেই অনন্যা সেখান থেকে প্রস্থানের উদ্যোগ নিল। হোটেলের ম্যানেজার সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মীরা তাকে প্রধান ফটক পর্যন্ত অত্যন্ত মর্যাদার সাথে এগিয়ে দিতে গেলেন। এখন প্রায় সকলেরই জানা হয়ে গেছে যে তিনি এই সুবিশাল হোটেলের মূল কর্ণধারের কন্যা। কিন্তু যে বিষয়টি উপস্থিত জনতাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল তা তার বিত্ত নয়, বরং তার সেই নৈতিক মেরুদণ্ড যা একজন সামান্য পরিবেশকের জন্য সবার সামনে নির্ভীকভাবে আওয়াজ তুলেছিল। আকাশ হোটেলের ফটকের নিকট দাঁড়িয়ে সেই রহস্যময়ী দেবতুল্য যুবতীকে বিদায় নিতে দেখল। তার অন্তরে এক প্রগাঢ় শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার বোধ জাগ্রত হয়েছিল। হয়তো সে তাকে আর কখনো স্বচক্ষে দেখার সৌভাগ্য অর্জন করবে না, কিন্তু সেই রজনীর প্রতিটি ক্ষণ তার স্মৃতিপটে চিরকাল অমলিন হয়ে থাকবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আকাশ যখন গভীর রজনীতে স্বীয় জীর্ণ কুটিরে প্রত্যাবর্তন করল, তখন তার মা যথারীতি দরজার কাছে প্রহর গুনছিলেন। তিনি চিরাচরিতভাবে জানতে চাইলেন যে দিনটি কেমন কেটেছে। আকাশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে অতঃপর অত্যন্ত ধীরে ধীরে সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিল। তার মা অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি শব্দ শুনতে লাগলেন। যখন আকাশের কথা শেষ হল, তখন তার মায়ের দুই নয়ন অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। তিনি স্রেফ একটি গভীর উপলব্ধি ব্যক্ত করলেন যে ঈশ্বর মাঝে মধ্যে মানব রূপেই আর্তের ত্রাতা হয়ে আবির্ভূত হন। সেই মেয়েটি যা করেছে তা স্রেফ একটি করুণা ছিল না, বরং এটি ছিল সেই সব দাম্ভিকদের জন্য এক চপেটাঘাত যারা অর্থের মোহে মানুষের মর্যাদা ভুলে যায়। সেই ঐতিহাসিক রজনীর পর আকাশের জীবনে তাৎক্ষণিক কোনো বৈপ্লবিক পরিবর্তন আসেনি। সে পরদিন সকালেও যথারীতি সেই হোটেলে স্বীয় কর্মস্থলে যোগ দিল, একই কায়দায় খাবারের ট্রে হাতে নিয়ে অতিথিদের দ্বারে দ্বারে গেল এবং সেই একই একাগ্রতায় কাজ করতে লাগল। কিন্তু তার অন্তরের গভীরে একটি মৌলিক পরিবর্তন ঘটে গিয়েছিল। এখন সে অন্তর দিয়ে বিশ্বাস করতে শুরু করল যে এই বৈরী পৃথিবীতেও মনুষ্যত্ব নামক জিনিসটি এখনও ধ্রুব সত্য হয়ে বিরাজ করছে। রয়্যাল হেরিটেজ হোটেলের সেই রাতের প্রত্যক্ষদর্শীরা হয়তো কয়েকদিন পর তাদের প্রাত্যহিক জীবনের ভিড়ে সেই ঘটনাটি বিস্মৃতা হয়েছিলেন, কিন্তু কিছু মানুষের হৃদয়ে সেই মুহূর্তটি শাশ্বত হয়ে গেঁথে গিয়েছিল। একজন অসহায় পরিবেশক, এক উদ্ধত ধনীর পতন এবং এক সাহসী যুবতীর কণ্ঠস্বর যা সবাইকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছিল যে প্রকৃত আভিজাত্য ব্যাংক ব্যালেন্সে নয়, বরং উন্নত চরিত্রে থাকে। কখনো কখনো জীবনের ধ্রুব শিক্ষা কোনো বড় প্রতিষ্ঠান বা পুস্তক থেকে নয়, বরং এমন সব ক্ষুদ্র ঘটনার ভেতর দিয়েই প্রকাশ পায়। সেই রজনীতেও ঠিক তেমনটিই হয়েছিল।
একজন নিঃস্ব মেহনতি যুবকের অশ্রু আর এক মহীয়সী নারীর তেজস্বী প্রতিবাদ মিলে সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে এই শিক্ষা দিয়ে গিয়েছিল যে মানুষের আসল মূল্য তার ব্যাংক ব্যালেন্স নয়, বরং তার সামাজিক সদাচরণ এবং ব্যক্তিত্ব দিয়ে নির্ণীত হয়। আর সম্ভবত এটাই ছিল এই সত্য কাহিনীর পরম শিক্ষা। মনুষ্যত্বই হল জগতের সর্বশ্রেষ্ঠ সম্পদ।